লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর লেসন 7-এ যে স্টোরিটা রয়েছে দ্য রিবেল পয়েট, এই যে পার্ট 2 এর যে টেক্সটটা রয়েছে সেটা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আলোচনা করব। তাহলে দেখো ফার্স্ট থেকে দেখো, এই যে পার্ট 2 এর এখান থেকে শুরু হচ্ছে। দেখো, আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম, অর্থাৎ কাকা রহিম কিন্তু প্রবেশ করেছে রুমের ভিতরে। হি জয়েন্টস ইন দ্য কনভারসেশন, সে যে কথাবার্তা হচ্ছিল সেখানে কিন্তু সে যুক্ত হয়েছে। প্রীতমে কি বলছে দেখো, বলছে ডিড কুমুদ রঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস, বলছে কুমুদ রঞ্জন কি তাকে ইন্সপায়ার করেছিল কবিতা লিখতে। এটা কিন্তু প্রীতম জিজ্ঞাসা করছে কাকে, তার বাবাকে, ফাদারকে। তো ফাদারে কি উত্তর দিচ্ছে দেখো, ইয়েস বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড পার্সিয়ান পোয়েটস লাইক হাফিজ অ্যান্ড খয়্যম। বাবাই কি উত্তর দিচ্ছে দেখো, ইয়েস সত্যিকারই নজরুল কিন্তু আরও অন্যান্য কবির দ্বারা প্রভাবিত হয়েছিলেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর এবং পার্সিয়ান পোয়েট ছিল যারা, যেমন হাফিজ অ্যান্ড খয়্যম, এদের দ্বারা কিন্তু নজরুল প্রভাবিত হয়েছিলেন। এরপর দেখো আঙ্কেল রহিমি কি বলছে দেখো, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ, তুমি কি জানো যে নজরুল কিন্তু যুক্ত হয়েছিল ব্রিটিশ ভারতের সময়ে, অর্থাৎ আর্মি যুক্ত করেছিল নজরুল ব্রিটিশ ভারতের সময়ে। এটা কি তুমি জানো? এটা আঙ্কেল রহিম জিজ্ঞাসা করছে। হি ওয়াজ ইন দ্য 49 বেঙ্গল রেজিমেন্ট, সে ছিল 49 বেঙ্গল রেজিমেন্টের একজন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ড ইন 1920, বলছে প্রথম বিশ্বযুদ্ধের পরে ওই রেজিমেন্টটাকে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, সো হি কেম টু ক্যালকাটা, তারপর সে কোথায় চলে এলো, কলকাতায় চলে এসেছিল। এরপর দেখো ফাদার কি বলছে দেখো, অ্যাট দ্য টাইম ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, সেই সময় কি ভারতীয়রা কিন্তু জেগে উঠেছিলেন কাদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সেই সময় ভারতীয়রা কিন্তু জেগে উঠেছিলেন। নজরুল প্রটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে, নজরুল কিন্তু দাবি জানিয়েছিল ওই ব্রিটিশদের যে নিষ্ঠুরতার বিরুদ্ধে তার নিজের পথ দিয়ে, অর্থাৎ নজরুল নিজের পথ দিয়েই ব্রিটিশদের যে নিষ্ঠুরতা ছিল তার বিরুদ্ধে কিন্তু দাবি করেছিল। ইনফ্যাক্ট মানে এখানে সত্যিকারে, হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, সে সত্যিকারে কিন্তু কবিতা লিখতে শুরু করেছিলেন, অ্যাসেজ প্রবন্ধ লিখতে শুরু করেছিলেন, অ্যান্ড সংস এবং গানও লিখতে শুরু করেছিলেন, টু ভয়েস হিজ প্রোটেস্ট, তার দাবি জানানোর জন্য সে কিন্তু কবিতা, প্রবন্ধ এবং গান লিখতে শুরু করেছিলেন। হি ইজ দ্য রিবেল পয়েট অফ ইন্ডিয়া, সে একজন ভারতের বিদ্রোহী কবি। রিবেল মানে এখানে বিদ্রোহী, অর্থাৎ ভারতের সে একজন কিন্তু বিদ্রোহী কবি। এরপর দেখো প্রথমে কি বলছে দেখো, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, এখানে হার্ডলি যে শব্দটা রয়েছে এটা কিন্তু নেগেটিভ শব্দ, অর্থাৎ আমি এত কিছু কিন্তু জানতাম না, এটা কিন্তু প্রীতম বলছি। এরপর দেখো ফাদারে কি বলছে দেখো, ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্দারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী, তুমি অবশ্যই পড়বে, তোমার অবশ্যই পড়া উচিত। ইউ শুড রিড, তোমার পড়া উচিত তার পোয়েমগুলো, তার কবিতাগুলো, যেমন খেয়াপাড়, কান্দারি হুঁশিয়ার, তার যে কবিতাটা রয়েছে এটা তোমার পড়া উচিত, খেয়াপাড়ের তরণী, এইগুলো তোমার পড়া উচিত। এটা কিন্তু ফাদার রহিমকে বলছে। অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস, এবং তার যে গানগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার শোনা উচিত। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড, ওই ব্রিটিশরা কিন্তু ভয় পেয়েছিল বা ভীত ছিল, দ্যাট নজরুলস রাইটিং কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স, ব্রিটিশরা কিসের উপর ভয় ছিল, যে নজরুলের যে লেখাগুলো ছিল সেটা কিন্তু জাগিয়ে তুলতে পারে কাদেরকে, ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স, ভারতের যে স্বাধীনতা সংগ্রামীগুলো রয়েছে তাদেরকে কিন্তু জাগিয়ে তুলতে পারে। এটা সম্পর্কে কিন্তু ব্রিটিশরা ভীত ছিলেন। এরপর দেখো প্রথমে কি বলছে দেখো, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু, ব্রিটিশরা কি করেছিল। আঙ্কেল রহিমিকে উত্তর দিচ্ছে দেখো, দ্য ব্রিটিশ গ্রিউ পারটারবেড, ব্রিটিশরা কিন্তু কি হয়ে পড়েছিল, চিন্তিত হয়ে পড়েছিলেন। এটা কিন্তু আঙ্কেল রহিমি বলছে। এরপর ফাদারে কি বলছে দেখো, ইন 1922 নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু হোয়ার হি পাবলিশড আনন্দময়ের আগমনী এ পোয়েম, 1922 খ্রিস্টাব্দে সে একটা নজরুল লিখতে স্টার্ট করেছিলেন বা শুরু করেছিলেন, সেটার নাম ছিল ধূমকেতু, যেটা কিন্তু পাবলিশ করা হয়েছিল কোথায়, তারই একটা কবিতা ছিল আনন্দময়ের আগমনী। এই কবিতার মধ্য দিয়ে তার কিন্তু একটা ম্যাগাজিন
সে কিন্তু পাবলিশ করেছিলেন, প্রকাশিত করেছিলেন। এরপর দেখো আঙ্কেল রমি কী বলছে দেখো, দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু। ওই ব্রিটিশরা কিন্তু রেড চালিয়েছিল কিসের বিরুদ্ধে? ধূমকেতুর যে অফিস ছিল তার বিরুদ্ধে কিন্তু ব্রিটিশরা কিন্তু রেড চালিয়েছিল। এরপর দেখো, দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা। অর্থাৎ নজরুল কিন্তু অ্যারেস্টেড অর্থাৎ গ্রেপ্তার করা হয়েছিল কোথা থেকে? কুমিল্লা থেকে। এরপর দেখো প্রথমে কী বলছে দেখো, হোয়াট হ্যাপেন্ড দেন, তারপর কী ঘটেছিল? ফাদার কী বলছে দেখো, হি ওয়াজ ট্রান্সফার টু দ্য হুগলি জেল। তাকে কিন্তু ট্রান্সফার অর্থাৎ তাকে নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? হুগলি জেলে। অ্যান্ড দেয়ার হি বিগেন ফাস্টিং। এবং তারপর থেকে সে কিন্তু অনশন করতে শুরু করেছিলেন। কে? নজরুল। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। এটাই একমাত্র তার পথ ছিল কী করার? ব্রিটিশদের যে টর্চার, ব্রিটিশদের যে অত্যাচার তার বিরুদ্ধে দাবি করার। এটাই কিন্তু তার একমাত্র পথ ছিল। কোনটা? না, অনশন করাটা। এরপর দেখো প্রথমে কী বলছে দেখো, ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট ফাদার। তার বাবাকে জিজ্ঞাসা করছে প্রথমে সে কতদিন অনশন করেছিল বাবা। ফাদার কী বলছে দেখো, হি ফাস্টেড ফর মোর দ্যান এ মান্থ। সে 1 মাসেরও বেশি সময় ধরে অনশন করেছিল। ইন ডিসেম্বর 1923 হি ওয়াজ রিলিজ ফ্রম জেল। 1923 খ্রিস্টাব্দের ডিসেম্বরে তাকে কিন্তু জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর দেখো প্রথমে কী বলছে দেখো, থ্যাংক ইউ সো মাচ ফাদার। অনেক ধন্যবাদ বাবা তোমাকে। নাও আই উইল বি অ্যাবল টু সিং কারার ওই লোহা কাফট উইথ জিল অ্যান্ড প্যাশন। এখন আমি অবশ্যই গাইতে সক্ষম হব কোন গানটা? কারার ওই লোহা কাফট উইথ জিল অ্যান্ড প্যাশন। অর্থাৎ উৎসাহ এবং আবেগের সঙ্গে আমি এই গানটা কিন্তু গাইতে সক্ষম হব। আই এম সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং। আমি কিন্তু এত গর্বিত যে আমার শিক্ষক কিন্তু আমাকে সিলেক্ট করেছে, অর্থাৎ আমাকে পাঠ দিয়েছে কী করতে? গান গাইতে। এটা নিয়ে আমি খুবই গর্বিত। এটা প্রথম কিন্তু তার বাবাকে বলছে। লাস্টে দেখো আঙ্কেল রহিমি কী বলছে, দেন লেটস হিয়ার ইউ সিং। তাহলে শোনা যাক তুমি যেটা গাইছো। উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল। আমরাই তোমার সঙ্গে কিন্তু গাইব একইভাবে। তো এই পার্ট 2টা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশানের জন্য।